আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। জাইন রুমে ঢুকে শান্তির শ্বাস ফেল। ইসরাতের পাসপোর্ট পকেট থেকে বের করে ভিলেনের মতো করে ঠোঁট বাঁকা করে হাসল। পাসপোর্টের ডেট চেক করতেই চোখে পড়ল ইসরাতের পাসপোর্টের ডেট শেষ হবে মেয়ের শেষের দিকে। জাইন নখ মুখে দিল। নখ কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো ইসরাতকে নিজের সাথে কিভাবে নিবে। মাথায় কিছুই আসলো না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। পাঁচারি করতে লাগলো এদিক সেদিক। আর ভাবতে লাগলো কি করা যায়, কি করলে ইসরাতকে নিয়ে যেতে পারবে। তার চিন্তার মধ্যে রুমের বাহির থেকে নক করার শব্দ আসলো। জাইন বিরক্তির চোখে তাকিয়ে বলল, আসতে। ইসরাত রুমে প্রবেশ করলো ধীর গতিতে। জাইন একবার তাকালো। এই মেয়ে হাঁটলে একটা পিঁপড়াও মরবে না তার কাছে মনে হয়। ইসরাত ধীরে হেঁটে এসে আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিয়ে পিঠে ছড়িয়ে দিতেই জাইন এসে পেছন থেকে ইসরাতের কোমর চেপে ধরল। হাত পেছনে থেকে নিয়ে এসে সামনে রাখলো। নাক ডোবালো ঘাড়ে, শ্বাস টেনে নিল। নাকে লাগলো বেলি ফুলের সুবাস। ইসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতের কাঁধ ধরে নিজের দিকে ফেরাতেই দরজায় নক পড়ল। জাইন দরজার দিকে তাকিয়ে বকে উঠল। ইসরাতের কাঁধ ছেড়ে দিয়ে দূরে সরে গেল। দরজার বাহির থেকে বাচ্চা বাচ্চা কণ্ঠে আহান বলল, নাস্তার জন্য ডাকছে। জাইন বিরক্তির শ্বাস ফেল। ইসরাত জাইনের অবস্থা দেখে ঠোঁটে লিয়ে হাসল। জাইন বড় বড় পা ফেলে বের হয়ে আসলো রুম থেকে। ইসরাতও পেছন পেছন আসলো। সিঁড়ির সামনে গিয়ে দেখতে পেল নুসরাত মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে, আর আরশ নুসরাতের সাথে বকবক করছে। জাইন বিড়বিড় করলো, আজকে সূর্য উল্টো দিক করছে নাকি তার দিক পরিবর্তন করছে? ওটা আপনার না জানলেও চলবে, ওসবের জন্য নাসা আছে। জাইন কথা বাড়ালো না। নুসরাতের পাশ কাটিয়ে চলে গেল। খাবার টেবিলে খাবার শেষে এসে উপস্থিত হলেন মেহরুন্নিসা। আজকাল ওনার ফ্যাশন চেঞ্জ হয়েছে। বাড়িতে শাড়ির বদলে মেহরুন্নিসা কুর্তি আর প্যান্ট পরে ঘুরেন। ঠোঁটে লেগে থাকে মিষ্টি হাসি। এখন তিনি চা আর পান খান না। ওনার মতামতে ওসব গরিবরা খায়, উনি খান ব্ল্যাক কফি। খেতে তিতো লাগলেও মেহরুন্নিসা খাওয়ার চেষ্টা করেন, এমন ভাব করেন যেন কিছু হয়নি। আরও অনেক কিছু পরিবর্তন হয়েছে। নিজের ফিটনেসের দিকে নজর দিচ্ছেন তিনি। রোজ সকালে এখন শসা, গাজর, ফ্রুটস আর টমেটো দেওয়া স্যালাড খান। এসবে বিরক্ত হিলাল সাহেব। মেহরুন্নিসার এসব কাজে কিছু বলতে পারেন না, মা বলে। শুধু মুখ বুজে সহ্য করতে হচ্ছে। মেহরুন্নিসা চোখে চশমা নিয়ে এসে বসলেন। হাত দিয়ে ইশারা করে বললেন, বড় বউ। জি আম্মা। নাইফ আর কাঁটা চামচ কই? লিপি বেগম তড়িঘড়ি করে কিচেন থেকে ছোটখাটো নাইফ এনে দিলেন। মেহরুন্নিসা বিরক্তির স্বরে বললেন, বড় বউ, তোমার খেয়াল কোথায় থাকে? দুঃখিত আম্মা, ভুলে গিয়েছিলাম। এরপর থাইকা যেন মনে থাকে কথাটা। ওই তুই আমার ইংলিশ শিখাইবি কবে থাইকা? শেখাবো, আবার কিছু কাজ আছে অফিসের, ওগুলো রিপোর্ট জমা দিয়ে শেখাবো তোমায়। মেহরুন্নিসা মাথা নাড়লেন। হিলাল সাহেব বিরক্তির স্বরে বললেন, আম্মা, তুমি এখন ইংলিশও শিখবে? শিখুম। কখন কোনটা দরকার লাগে তা আর কম যায় না। বিপদ আপদ তো বলে কয়ে আসে না, তাই আমি এখন থাইকা প্রস্তুতি নিচ্ছি। হেলাল শ্বাস ফেলে খাবার খেতে মন দিলেন। কপালে তৈরি হলো গাঢ় ভাঁজ। মেহরুন্নিসার মাথা থেকে এসব কথা কিভাবে ঝেড়ে ফেলবেন এখন সেটা বড় চিন্তার বিষয়। এসব কি মেনে নেওয়া যায়? এই বয়সে এসে মায়ের কর্মকাণ্ডে হেলাল সাহেব প্রচুর ব্যথিত। দুপুরে ইসরাত রুমে আসতেই জাইন পেছন থেকে জাপটে জড়িয়ে ধরল। ইসরাত ছাড়াতে চাইলে ছাড়ল না। এত দেরি করে রুমে আসছো কেন? একটু কাজ ছিল। জাইন ইসরাতকে নিজের দিকে ফিরিয়ে নাকের সাথে নাক স্পর্শ করতেই বাহির থেকে নখের শব্দ আসলো। জাইন তিক্ত নিঃশ্বাস ফেলল। দরজা খুলে বাহিরে না তাকিয়ে জোর গলায় বলতে নিল কি সমস্যা। বলার আগে নাজমিন বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখের কথা মুখের ভেতর আটকে নিল। গম্ভীর মুখ বানিয়ে তাকিয়ে রইল সামনের দিকে। নাজমিন বেগম বললেন, বাবা, তোমাকে নিচে ডাকছে, আর ইসরাতকে আসতে বলো। কিচেনে তরকারি বসে এসেছিল, তা পুড়ে ছাই হয়ে গেল। জাইন নিজের ভেতরে রাগ ভেতরে পুষে নিয়ে বের হয়ে আসলো। শান্ত গলায় বলল, ইসরাত রুমে আছে, আপনি গিয়ে বলে আসুন চাচি, আমি যাচ্ছি। জাইন রাগ চেপে কোনো রকম নিচে গেল। ড্রয়িং রুমে যেখানে সবাই বসে আছে, নুসরাত পায়ের ওপর পা তুলে চোখে চশমা এঁটে হাত নাড়িয়ে কথা বলছে। কথা বলার স্টাইলটা প্রফেশনালদের মতো। জাইন গিয়ে বসলো। ইরহাম আর জায়ানও বসে আছে, মন দিয়ে তারা নুসরাতের কথা শুনছে। নুসরাত আরশের দিকে তাকালো না।
শোহেদের দিকে তাকিয়ে বলল, শরৎ মালহোত্রা আমাকে মেইল করেছেন অ্যান্ড জানিয়েছেন খুব তাড়াতাড়ি তিনি ওনার কাছে থাকা পারফিউম স্যাম্পল পাঠাবেন। তোর কাছে থাকা রিপোর্টগুলো এখনো সাবমিট করিসনি কেন? আরও 2টো ফাইল চেক করা বাকি রয়েছে। আরশ ওহ বলল। হেলাল সাহেব নুসরাতকে জিজ্ঞেস করলেন, কিরকম লাগছে ব্যবসার কাজ করতে? নুসরাত চোখ তুলে এক পলক চাইল, চুলগুলো খোপা করতে করতে বলল, ভালো। হেলাল সাহেব অনিকার দিকে তাকালেন। অনিকা চোখ নামিয়ে নিল নিচের দিকে। তুমি কবে যোগ দিচ্ছ ব্যবসায়? সে বলল। তাড়াতাড়ি লিপি বেগম দুপুরের খাবার খেতে ডাক দিলেন। নুসরাত চোখে চশমা ঢেলে নাকের ডগায় তুলল। তার চোখ জ্বালা করছে, মনে হচ্ছে এবার অ্যালার্জি বেড়েছে। দুপুরের খাবার সময় শুধু চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় শব্দ হলো না। রাতের বেলা জাইন বাহির থেকে হাঁটাহাঁটি করে রুমে এসে ইসরাতকে দেখলো বিছানায় শুয়ে আছে। জাইন লাফ দিয়ে বিছানায় উঠে ইসরাতকে জড়িয়ে ধরল। আরে এইভাবে কেন ধরলেন? আমার রোমান্স করতে ইচ্ছে করছে। আজ সারাদিন তোমাকে পাইনি। যখন রোমান্স করতে গিয়েছে কেউ না কেউ চলে এসছে। এখন আর ছাড়াছাড়ি নেই। ইসরাত জাইনের দিকে নির্লিপ্ত চোখে তাকালো। জাইন ইসরাতের গালে চুমু দিতে গেল, এমন সময় আবারও দরজায় নক হলো। জাইন নাকমুখ কুঁচকে রাগী দৃষ্টি ছুড়ে দিল দরজার দিকে। ইসরাত জাইনের দিকে তাকিয়ে অট্ট হাসিতে মেতে উঠল। বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি খেলো। জাইন দরজা খুলে জায়ানকে দেখে নাকমুখ আরো কুঁচকে ফেলল। কি চাই? আর এখানে কি? আরে ভাই, অনেকদিন হলো আমরা আড্ডা দেই না, তাই আজ আড্ডা দিতে ইচ্ছে করছে। চল সবাই মিলে আড্ডা দিই। এটি আড্ডা দেওয়ার সময়? এটাই তো সময় আড্ডা দেওয়ার। আর কতদিন হলো ইশরাতের সাথে ভালোভাবে কথাও বলি না। কথাটা বলে জায়ান মাথা উঁচিয়ে ইসরাতকে হাই দিল। ইসরাত বিনিময়ে হালকা হাসলো, হেসে হাই করলো। জাইন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে জায়ানকে মাথা ধরে ঝুঁকিয়ে পিঠের মাঝ বরাবর কিল বসালো। আরে ভাই, মারছিস কেন? জাইন কথা না বলে জাইনের পিঠে আরো 2-1টা কিল বসিয়ে বড় বড় পা ফেলে বের হয়ে গেল। যেতে যেতে ভাবলো এই বাড়িতে থাকলে জীবনে রোম্যান্স করতে পারবে না। রোম্যান্স করতে হলে এই বাড়ি ছাড়তেই হবে। রোম্যান্স না করলে কি ভবিষ্যৎ প্রজন্ম আসবে? না, আসবে না। তাই জাইন নিচে নামতে নামতে প্ল্যান করে ফেললো, আর এই দেশে না। পাসপোর্টের ডেট পিছিয়ে আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই কোরবানি তাকে দিতেই হবে। রাতের খাবার খেয়ে এসে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে নুসরাত চুপচাপ বসে পড়ল। পায়ের ওপর বালিশ রেখে ল্যাপটপের শাটার অন করে পাশ দিয়ে কিবোর্ডে হাত চালাতে লাগলো। আরশ রুমে এসে দরজা লাগালো শব্দ করে। নুসরাত ফিরে তাকালো না। আরশ আয়নার সামনে দাঁড়িয়ে নুসরাতের সুন্দর করে রাখা লোশনগুলো ফেলে দিল। একবার আয়নার দিকে তাকিয়ে দেখলো নুসরাত তাকাচ্ছে কিনা। না, নুসরাত তাকাচ্ছে না। কিরকম নির্লিপ্ত হয়ে বসে তার নিজের কাজ করছে। আরও সেটা নুসরাতের পাশে গিয়ে বসল। নুসরাত আর চোখে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, হাসলো মনে মনে। আরশ নুসরাতের পাশ ঘেঁষে বসে ল্যাপটপের শাটার বন্ধ করে দিল। নুসরাত শাটার খুলতে নিবে, আরশ ল্যাপটপও হাত থেকে টেনে নিয়ে গেল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কথা বলছিস না কেন? কি কথা বলবো? যা ইচ্ছে তাই। নুসরাত কথা বলল না। বিছানার মাঝখানে রাখা ফোন হাতে নিতে যাবে, আরশ ছো মেরে মোবাইল নিল নিজের হাতে। নুসরাত ভ্রু বাঁকিয়ে তাকালো। আরশের পানে এক পলক দৃষ্টি দিয়ে বারান্দার দিকে তাকিয়ে রইল। আরশ নুসরাতের মুখ 2 হাতে চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। নুসরাত ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল। আরশ নুসরাতের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, আমি কিছু বলতে চাই। নুসরাত গম্ভীর দৃষ্টি এবার আরশের দিকে স্থির করলো। মুখ দেখে বোঝা গেল না মনোভাব কি। নির্লিপ্ত চোখে তাকিয়ে বলল, কি বলবেন বলুন। নুসরাতের দিকে তাকিয়ে ঢোক গিলল। ভয়ে ভয়ে তাকিয়ে রইল। মিনমিন করে আওড়ালো, আজকাল তোকে দেখলে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে। নুসরাত অবাক দৃষ্টিতে আরশের দিকে তাকালো। এমন ভাব করলো যেন কিছুই বোঝেনি। কুটিল হেসে বলল, তাই নাকি? মনে হচ্ছে অনেক জটিল সমস্যা। আরশ উপনিজ মাথা নাড়াতে গিয়ে নাড়ালো না। নুসরাতের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। নুসরাত আরশের হাত মুখ থেকে সরিয়ে দিল। নিজের হাত নিয়ে গালে রাখলো। তর্জনী আঙ্গুল থুতনিতে রেখে ভাবার মতো করে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ পর গাল থেকে হাত নামিয়ে আরশের পানি দুঃখী দুঃখী মুখ বানিয়ে ঠোঁট উল্টিয়ে চাইল। ঢং করে মুখ কাঁদো কাঁদো করে বলল, মনে হচ্ছে আপনার হৃৎপিণ্ডটা পুরনো হয়ে জং ধরে গিয়েছে। এটা চেঞ্জ করে নতুন একটা হৃৎপিণ্ড বসাতে হবে, না হলে পৃথিবী থেকে টাটা বাই বাই হয়ে যাবেন।
তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যান। আরস ক্রোধে চোয়াল শক্ত করে নিল। নুসরাতের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে বলে, ঢং করবি না, আমি সিরিয়াস নুসরাত। তো আমি কি ঢং করছি? আমিও সিরিয়াস। যান না, যান ডাক্তারের কাছে। তাহলে তো জানতে পারবেন গতি বাড়ার কারণ কি, ডাক্তার খুঁজে বের করে দেবে। আরস ঢোক গিল। এটা তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করছে তা আরস ভালোই জানে। চুপ করে কিছুক্ষণ বসে থাকলো। ঠোঁট কামড়ে ভাবলো কিভাবে কনফেস করবে নিজের অনুভূতি। নুসরাতের হাত চেপে ধরে হাঁটু গেড়ে বিছানার পাশে বসলো সুঠাম দেহে ছেলেটা। পুরুষালী ধারালো চোয়ালে কিছুটা নমনীয়তা নেমে আসলো। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল এক দৃষ্টিতে কিছুক্ষণ নিজের ব্যক্তিগত নারীর দিকে। ভয় লাগছে নুসরাত কিভাবে রিয়াক্ট করবে সেটা নিয়ে। নিজের ভয়কে একপাশে ফেলে দিয়ে আরুষ নুসরাতের মেইলি নরম দুহাত নিজের মুঠোয় পুরে নিল। ঢোক গিলে আওড়ালো, আমি আমার হার স্বীকার করে দিচ্ছি। আমি তোর মায়ায় পড়েছি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি যা যা বলেছি তার জন্য আমি মাফ চাচ্ছি। তুই আমার ভুলগুলো ক্ষমা করে দে। আমরা দুজন মিলে একটা সুন্দর জীবন সাজাই। এত মারামারি, ঝগড়া ঝাঁটি, চ্যালেঞ্জ দিয়ে কি হবে? জীবনটা ছোট্ট, তাহলে ছোট্ট জীবনটা একটু হাসি খুশি ভাবে উপভোগ করি। তোকে আমি সেদিন যা যা বলেছিলাম তার জন্য আমি দুঃখিত। তুই তোর অভিযোগগুলো আমাকে বলতে পারিস, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, আমিও সেরকম একজন। আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। যা যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। সব ভুলে গিয়ে সুন্দর একটা রঙিন জীবন সাজাই আমরা। নুসরাত তাচ্ছিল্যের হাসি হাসলো। ঠোঁট বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশ ধীরে ধীরে নুসরাতের হাতের মধ্যে মাথা রাখলো, চোখ নিচে নামিয়ে নিল। সে একবারও নুসরাতের দিকে চোখ তুলে তাকালো না। নুসরাত আরশের দিকে তাকিয়ে বলল, আপনি কি বলছেন এসব? আমি বুঝতে পারছি না। ঢং করবি না নুসরাত, তুই সব বুঝতে পারছিস আমি জানি। নুসরাত শব্দ করে হাসলো। ক্যানাইল দাঁত বের করে ঠোঁট বাঁকালো। নুসরাত নিজের হাত আরশের মুঠো থেকে বের করে নিয়ে এসে বলল, চ্যালেঞ্জে হেরে গেলেন সৈয়দ আরশ হেলাল। কি বলেছিলেন যেন? নুসরাত চ্যালেঞ্জ ধরতে যাস না, গু হারান হারবি। নুসরাত কথাগুলো বোকা চেহারা বানিয়ে বলল। পরমুহূর্তে গলা কঠিন করে বলল, হেরে গেলেন তো আপনি। আমি তো বলেছিলাম আজ না হোক কাল আপনি আমার প্রেমে পড়বেন। দেখেছেন আমার কথা মিলে গেল। তাহলে এখানেই এসবের সমাপ্তি টানি। অনেক ঢং, অনেক নাটক, অনেক অভিনয় হয়েছে। আমি আপনার সাথে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি। এই দেখুন আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমি শ্বাস নিতে পারছি না। কিছুক্ষণ থামলো মেয়েটা। আরশ ততক্ষণে অক্ষি কোটরে পানি নিয়ে নুসরাতের পানে তাকিয়েছে। চোখে মুখে ফুটে উঠেছে নিদারুণ অবাকতার রেশ। আরশের দিকে এক পলক নুসরাত তাকালো, অতঃপর বজ্র কণ্ঠে হিসিয়ে বলল, তাহলে এবার ডিভোর্সটা হওয়া উচিত। খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি লয়ারের সাথে কথা বলছি, 2-1 দিনের মধ্যে চলে আসবে ডিভোর্স লেটার। আর বাড়ির মানুষদের তো জানাতে হবে সব কিছু। তাহলে আগামীকাল সকালে জানিয়ে দিই কিভাবে আমাদের বিয়ে হলো, কেন হলো, কি জন্য হলো। আগামীকাল সবাইকে জানিয়ে দিব। যান, আজ থেকে আপনি মুক্ত। আমার মতো কালো মেয়ে, বেয়াদব, অভদ্র, আত্মসম্মানহীন বউকে নিয়ে থাকতে হবে না। আপনাকে মুক্ত করে দিলাম। আমাকে ডিভোর্স দিয়ে যাকে ইচ্ছা তাকে নিয়ে সংসার করুন। এবার আমাকে বিদায় জানান। আমি যাচ্ছি আমার নানার বাসায়। আরশের চোখের ভেতর ধীরে ধীরে লাল রং ধারণ করতে শুরু করলো। হাত শক্ত করে নিজের রাগ আয়ত্তে আনার চেষ্টা করলো, কিন্তু নুসরাতের মুখে ডিভোর্সের কথা শুনে নিজের রাগ সামাল দিতে পারল না। দাঁতে দাঁত চেপে শক্ত হাতে নুসরাতের গাল চেপে ধরে হিংস্র কণ্ঠে আওড়ালো, ডিভোর্সের কথা মুখে আনবি না। কিসের ডিভোর্স? এসব কথা বললে মুখ ভেঙে দিব। শেষ হোক সব এখানেই। ডিভোর্স লেটার ঠিক সময় এসে যাবে। নুসরাত আরশের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ালো। বিছানা থেকে উঠে রুম থেকে যেতে নিবে আরশ নুসরাতের হাত চেপে ধরলো। চোখের কোণে জমা হলো পানির অস্তিত্ব। তুই বললে আমি তোর পা ধরবো, তবুও ডিভোর্সের কথা বলবি না। আমি আমার ভুল মেনে নিচ্ছি। আমার ভুল হয়েছে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমি মানছি, তবুও ক্ষমা করে দে। নুসরাত আরশের দিকে ফিরে তাকালো না। হাত ছাড়িয়ে সামনের দিকে চলে যেতে চাইলো। আরশ ডুকরে কেঁদে উঠল। চোখ থেকে পানি গড়িয়ে থুতনি হয়ে গলার নিচে চলে গেল। নুসরাতের হাতের মধ্যে নিজের চোখ চেপে ধরে আরশ বিড়বিড় করে বলল, আমার সাথে তোর সুন্দর ব্যবহার করতে হবে না। আমি তুই যেভাবে থাকতে চাইবি ওভাবেই থাকতে দিব। আমি তোর কোনো কাজে বাধা দিব না। আমি লজ্জিত তোকে বডি শেম করায়। আমি তোকে আত্মসম্মানহীন বলার জন্য তুই কষ্ট পেয়েছিস। আচ্ছা আচ্ছা, আমি সবকিছু ফিরিয়ে নিচ্ছি।
তুই তুই এত নিষ্ঠুর হোস না আমার প্রতি, প্লিজ। নুসরাত নড়ল না। তার চোখে এখনো ভাসে সেই দিনের কথা। সে আরশের কান্না দেখল। খারাপ লাগছে তার, কিন্তু সেদিন তো নুসরাতেরও খারাপ লেগেছিল। নুসরাতকে তো কেউ সান্ত্বনা দেয়নি, নিজেকে নিজে সামলেছে। একদম ঠিক হয়েছে আরশের সাথে, সে মাফ করবে না আরশকে। নুসরাত পাষাণের মতো দাঁড়িয়ে রইল স্থির। আরশ নুসরাতের হাত ছেড়ে দিয়ে মুখ চেপে ধরল হাতের তালুতে। আরশ এলোমেলো কথা বলতে লাগলো। এক কথা ঘুরে ফিরে দুবার তিনবার বলল। নুসরাতের গালে বারবার হাত দিয়ে চেপে ধরে কপালে কপাল লাগালো। কান্না গলায় বলল, এত নিষ্ঠুর হোস না আমার প্রতি। আমি সর্বসুখ নিয়ে এসে তোর পায়ের তলায় দিয়ে দেব। নুসরাতের গলা শান্ত। শক্ত গলায় কথা বলায় বোঝা গেল না ভেতরের মনোভাব। আরশের দিকে তাকিয়ে হাসল। নুসরাতের এই হাসি আরশের কাছে মনে হলো বড় নিষ্ঠুর। হাসি কি শুধু নিষ্ঠুর? এই রমণীটি পুরোই নিষ্ঠুর। এর মতো পাষাণ হৃদয়ের মানুষ আরশ আর দেখেনি। বুকে যে ক্ষত তা কিভাবে ভরবেন আরশ? আরশ নুসরাতের দিকে কান্না চোখে তাকালো। কান্না গলায় বলল, প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। আই কান্ট লিভ উইদাউট ইউ। আই কান্ট, সুইটহার্ট। পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। এই দেখুন, আমার সবাই থেকেও কেউ নেই, তবু আমি মরিনি। আপনার বড় ভাইকে দেখুন, কি বলেছিলেন? জেলাকে ছাড়া বাঁচবে না। দেখুন, এখন আপনার ভাইও বেঁচে আছে, ঈশ্বরের সাথে মানিয়ে নিয়ে ঠিক সংসার ধর্ম পালন করছে। ওসব ভালোবাসা টালোবাসা কিছুরই এই পৃথিবীতে অস্তিত্ব নেই। মানুষ ভালোবাসে টাকা আর রূপকে। যার টাকা আছে তার রূপ আছে, যার রূপ আছে তার মূল্য আছে। নুসরাত আরশের হাত মুখ থেকে ছাড়িয়ে নিয়ে দরজা দিয়ে বের হতে নিবে। আরশ নুসরাতের পা চেপে ধরল। নুসরাত ছিটকে দূরে সরে গেল। চোখ মুখ উল্টে আরশের দিকে তাকাতেই আরশ মৃদু গলায় শুধালো, এবার তো মাফ করবি তাই না? আমি পা ধরেছি তোর, তুই যা বলবি তাই করব। আমি তোর সব ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করব। নুসরাত হাসল। আরশের কাছ ঘেঁষে বসল। হাত ছাড়াতে চাইলো পা থেকে। আরশ ছাড়ল না। দু হাতে দৃঢ় বন্ধনে আবদ্ধ করলো পা। আরশ, পা ছাড়ুন। এসব কোন ধরনের আচরণ? আরশ ছাড়তে চাইল না পা। নুসরাত জোর করে হাত ছাড়িয়ে নিল। রাগে চোখে তাকিয়ে উঠতে যাবে। আরশ দুই হাত দিয়ে নুসরাতের মাথা দেওয়ালে সাথে চেপে ধরল। নিজের হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে ভিজে চুমুতে রাঙিয়ে দিল পুরো মুখ। ঠোঁটের এক পাশে গাঢ় চুমু খেলো, যা শ্বাসরোধ করার মতো ছিল। নুসরাত ছটফট করলো, নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, সরে যেতে চাইলো এই দহনীয় অনুভূতি থেকে। আরশ ভ্রুক্ষেপ করলো না, বল প্রয়োগ করলো আরেকটু বেশি। নিজের হাতের মধ্যে মেয়েলি মুখটা চেপে ধরে রাখলো। গালে চাপ পড়ায় ঠোঁট একটু ফুলে উঠতেই সূক্ষ্ম একটা চুমু খেলো ঠোঁটের মধ্যে। নিজেকে সামলিয়ে নুসরাতকে এক প্রকার জাপটে ধরে পাজা কোলে তুলে নিল। বিছানার দিকে অগ্রসর হলো বড় বড় পা ফেলে। চোয়াল শক্ত করে নিয়ে ছুঁড়ে ফেলার মতো বিছানায় ফেললো মেয়েলি শরীরটা। শক্ত গলায় আওড়ালো, আজ বলেছিস ডিভোর্সের কথা, আরেকদিন যদি বের হয় তোর মুখ দিয়ে ওই কথা, তাহলে তোর ওই মুখ ভেঙে হাত পা বেঁধে রাখবো। তুই না চাইলেও আমার সাথে থাকতে হবে, আর চাইলেও আমার সাথে থাকতেই হবে। তোর ইচ্ছেতে বিয়ে হয়েছে, কিন্তু এখন সব আমার ইচ্ছায় চলবে। যদি ভালো লাগে থাকবি, না লাগলেও থাকবি। এটাই তোর শাস্তি আমাকে বিয়ে করার। আরশ রাগ করে রুম থেকে বের হয়ে গেল কান্না চোখে। যাওয়ার আগে রুমের বাহিরে মোটা একটা তালা ঝুলিয়ে গেল। নুসরাত শুধু তাকিয়ে রইল আরশের যাওয়ার পথের দিকে। মাথা ভনভন করছে তার। আশপাশ নিস্তব্ধ হতে নুসরাত নিজের চুল টেনে ধরল। নিজের গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো শক্তি খাটিয়ে। সে জিতে গিয়েও হেরে গিয়েছে। তারপর বিছানায় মাথা চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। নিস্তব্ধ এই রজনীতে নুসরাতের কান্নাটা বড়ই করুণ শোনালো। রাত 2টো কি 3টে। মুখের ওপর গরম নিঃশ্বাস পড়ায় নুসরাত নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আরশের নুসরাতের নড়াচড়া মনে হয় ঠিক পছন্দ হলো না। মুখের এক পাশ বিকৃতি ঘটল। শরীরের এক পাশ চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। চোখ মুখ অন্যরকম। নুসরাতের মুখ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। ঠোঁটে ভেসে উঠল মৃদু হাসির ঝলক। গালের এক পাশ উঁচু হয়ে গেল। পেট হঠাৎ গলিয়ে উঠতেই বমি করার মতো মুখ বানালো আরশ। তারপর আবার সব ঠিক। আরশ ঢেকুর তুলল। মুখ দিয়ে বের হয়ে আসলো নিষিদ্ধ পানীয়ের গন্ধ। আরশ হাসলো ঠোঁট এলিয়ে। তারপর আবারও কেঁদে উঠল মৃদু শব্দ করে। নুসরাতের কপালে কপাল ঘষল, নাকে নাক, ঠোঁটে ঠোঁট। গলায় তীব্র ক্ষোভে সুচারু দাঁত বসালো।
তারপর আবারও চুপ করে বসে রইল নুসরাতের পাশে। নুসরাত একবার নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। ঘুম কিছুটা হালকা হলো। এক চোখ খুলে তাকিয়ে দেখলো আরশ উদ্ভট চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখের কোণ লাল হয়ে আছে। নুসরাত পাত্তা দিল না, নড়ে চড়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা টিকটিক করে সেকেন্ডের কাঁটা থেকে মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা থেকে ঘন্টার কাঁটায় যেতে আরশ মাথা ধুম করে ফেলে দিল নুসরাতের পেটের উপর। নুসরাত ঘুম থেকে ধরফর করে উঠল। পেটে আঘাত পাওয়ায় পেট চেপে মুখ কুঁচকে নিল। আরশ ওইভাবে পড়ে রইল। দুই হাত দিয়ে বেষ্টনী তৈরি করলো নুসরাতের পেটের কাছে। আরশকে ঠেলে দূরে সরাতে চাইল নুসরাত, আর সরল না, গো ধরে শুয়ে রইল। নুসরাত বড় করে শ্বাস ফেল। আরশকে টেনে তুলল নিজের উপর থেকে। এক জায়গায় বসাতেই মাতালের মতো তাকিয়ে রইল। নুসরাত সূক্ষ্ম নজরে দেখল আরশের মুখের ভাবগতি। সন্দেহ করল আরশ মদ ধরনের কিছু খেয়েছে। নাক মুখের সামনে নিয়ে শুকতেই মুখের বিকৃতি করে নিল। আরশের মুখের সামনে থেকে মুখ সরিয়ে নিয়ে ওয়াক করে উঠল। আরশ নুসরাতকে ঠিক মতো শ্বাস নেওয়ার সুযোগ না দিয়ে নুসরাতের গাল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। নুসরাত ধাতস্থ হওয়ার আগেই নরম ঠোঁটের ওপর সংঘর্ষ ঘটল রুক্ষ ঠোঁটের। রুক্ষ ঠোঁটের পিষ্টনের সাথে দাঁতের আঘাতে ব্যথায় জর্জরিত হলো মেয়েলি ঠোঁট। ঠেলে দূরে সরাতে গিয়ে হাত বাঁধা পড়ল আরশের হাতের নিচে। যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম তখন আরশ দূরে সরে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে নিল। নুসরাতের মনে হলো আরশের মুখ থেকে পাওয়া গন্ধ তার মুখের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে। ওয়াক করে মুখ দিয়ে শ্বাস বের করতে নিল। আরশ হাত দিয়ে মুখ চেপে ধরল। মাতাল গলায় হেসে বলল, শ্বাস ফেলবি না, বেড়ে ভর্তা বানিয়ে দেব। সেদিন তুই আমার। আরশ ঠোঁটে হাত দিয়ে দেখালো, নাকে হাত দিয়ে দেখালো, এখানে বুকে হাত দিয়ে দেখালো। আরো কত জায়গায় চুমু খেয়েছিলি, আমি কি ওয়াক করেছি? তাহলে তুই কেন করবি? নুসরাত আরশকে এক ধাক্কা মারতেই আরশের মাতাল দেহ ছিটকে দূরে সরে গেল। আরশ ইচ্ছে করে বিছানায় শুয়ে পড়ল নিথর দেহের মতো। নুসরাতকে টেনে নিজের পাশে শুয়ে নিল। নুসরাতের মাথা নিজের হাতের উপর রাখল। উপর হয়ে শুয়ে ঠোঁটে, নাকে, গালে, গলায়, ঘাড়ে, চুলে চুমু খেল। বিড়বিড় করে বলল, তুই আমাকে কি দিয়ে পাগল করেছিস? আমি চাইনি প্রেমে পড়তে, আমি চাইনি মায়ায় পড়তে, কিন্তু তুই আমার সাথে এটা কি করলি? আমি কিছু করিনি। আরশ ক্ষোভে নুসরাতের চোয়াল চেপে ধরল। নুসরাতের দিকে ঝুঁকতেই কি হলো, হাত হালকা হয়ে আসলো। ঠোঁট মৃদুমন্দ কেঁপে উঠল। নুসরাতের কপালে কপাল দিয়ে আঘাত করলো। গলার কাছে এনে শিহরণ জড়ানো শ্বাস ফেলল। ফিসফিস করে বলল, লেটস মেক লাভ। না। আরশ চোখ নিভু নিভু করে তাকিয়ে রইল। নুসরাতের মাথা চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো। কপালের সাথে কপাল লাগিয়ে জোর গলায় বলল, হ্যাঁ। না। হ্যাঁ। না। নুসরাত আর আরশের মধ্যে তর্কাতর্কি চলল অনেকক্ষণ। নুসরাতকে মানাতে না পেরে আরশ পৈশাচিক হাসি হাসলো। ঠোঁট মেলে বলল, তুই চাচ্ছিস আমি জোর করি? নুসরাত শীতল চোখে তাকিয়ে রইল। গলার আওয়াজ ঠান্ডা। একদম না। আরশ হাসলো। ভিন্ন পথ অবলম্বন করলো। নুসরাতের কানের কাছে মুখ নামিয়ে শব্দ করে হাসলো আবার। পাগলের মতো কানের আশেপাশে চুমু খেলো। আমি তোর কাছে থেকে অনুমতি নিচ্ছি না। আমি তা বলিনি। আরশের হাত ধীরে ধীরে নুসরাতের গালের কাছে গেল। গালে হাত দিয়ে ঘর্ষণ করে চুমু খেলো। বিছানা থেকে উঠতে উঠতে বলল, অপেক্ষা কর, আসছি। ঢুলু ঢুলু পায়ে বের হয়ে গেল রুম থেকে। কিছুক্ষণ পর শব্দ করে এসে রুমে ঢুকলো। নুসরাত নির্লিপ্ত চোখে তাকালো। আরশ নুসরাতের কিছু বুঝে ওঠার আগেই ধুম করে এসে বিছানায় শুয়ে পড়ল। দাঁত বের করে হাসলো। নুসরাত ভ্রু কুঁচকে মুখ দিয়ে বিরক্তির শব্দ বের করতে আরশ নুসরাতের দুই হাত চেপে ধরে বেঁধে ফেলল দড়ির সাথে। নুসরাত পা দিয়ে আরশকে লাথি মেরে সরাতে চাইল। আরশ নিজের পা দিয়ে নুসরাতের পা চেপে ধরল। রাগে ফোঁস করে উঠল নুসরাত। মুখ দিয়ে চিৎকার করে কিছু বলতে যাবে আরশ মুখের মধ্যে কাপড় গুঁজে দিল। অতিরিক্ত নড়াচড়ার জন্য পা বেঁধে দিল দড়ির সাহায্যে। নুসরাত কাপড় মুখে গোজা অবস্থায় চোখ মুখে ক্ষোভ ফুটে উঠল। আরশ মুখে আঙ্গুল রাখল। নুসরাতের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুই যদি চিৎকার না করিস তাহলে তোর মুখ থেকে কাপড় সরাবো, আর চিৎকার করলে তোর ঠোঁটে আমি। আরশ থুতনিতে হাত রেখে ভাবল, তারপর বলল, হ্যাঁ, আমি 200, না কম হয়ে যায়, 500টা কামড় মারবো।
দেখ, আমি ভালো মানুষ তাই কম বলেছি। অন্য কেউ হলে তোকে 1000টা কামড় মারতে পারতো না। আমি তোর কষ্ট তো বুঝি। আমি তোর স্বামী না, তাই? নুসরাতের দিকে তাকিয়ে বলল রাজি। নুসরাত ওবনিজ মাথা নাড়ল। আরশ মুখ থেকে কাপড় সরিয়ে আনলো। কুকুরের বাচ্চা, একবার হাত থেকে দড়ি খোল, তারপর দেখিস তোর কি করি। বেবি, আগে বিছানা থেকে ঠিকঠাক ভাবে ওঠো, তারপর না হয় আমার কিছু করবে। নুসরাত হাত পা চালাতে না পেরে রাগে নিজের ঠোঁট কামড়ে উঠল। আরশের দিকে দাঁত কিরমির করে তাকিয়ে রইল। বেবি রাখবি না আমায়, আমি তোর কোনো বেবি টেবি কিছুই না। তুমি তো আমার বেবি। একবার ছাড়া পাই, তারপর দেখ তোর বেবি কিভাবে বের করছি। আচ্ছা, দেখবো তুই কি করিস। আরশ কাপড় গুজে দিতে চাইলো, তারপর কি ভেবে স্মিট করলো। নুসরাতের দিকে ঝুঁকে চুমু খেলো ঠোঁটে। নুসরাত দাঁত দিয়ে কামড়ে ধরলো আরশের ঠোঁট। আরশ হাসলো, ডিপ গলায় বলল, গুড। এইভাবে আমার কাজে রেসপন্স কর। ঘড়ির কাঁটা টিকটিক করে 4টার কাঁটায় গেল। ঘড়ি শব্দ করে জানান দিল ভোর হয়ে যাচ্ছে। নুসরাতের কঠোর গলার আওয়াজ শোনা গেল রুমের ভেতর থেকে। এক পা এগোনোর চেষ্টা করবি না কুত্তা, মেরে ফেলবো তোকে, পিস পিস করে কেটে পানিতে ভাসিয়ে দিব। তোর জন্য মরণ সই, তোর হাতের মৃত্যু আমি মাথা পেতে নিব। আরশের বাচ্চা, সরবি নাকি তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিব। পা তো বাধা জান, তুমি কিভাবে ভবিষ্যৎ অন্ধকার করবে? নুসরাত রাগে ফোঁসফোঁস করে উঠল। আরশের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, সামনে আগামী না আরশ, হত্য ছাড়া পাবো, তখন তোকে মেরে দিব। তুই আমার সুযোগ নিচ্ছিস, গলা টিপে হত্যা করব তোকে আমি। জান, তোর মুখে এই তুইটা না অনেক জোশ, আমার অনেক ভালো লাগছে। আবার বল, তুই রাগলে আমার কাছে তোকে ভল কেন মনে হয়? তাহলে ভল কেন, ওই ঝাঁপ দিয়ে মরে যাস না কেন? আজ তো মরতে এসেছি তোর কাছে। বাইরে বাতাস বইতে লাগলো। হঠাৎ করে ধুলো ঝড় শুরু হলো। বাহিরে তাণ্ডবের কাছে রুমের ভেতরে তাণ্ডব ঢাকা পড়ল। মৃদুমন্দ নুসরাতের গলার আওয়াজ পাওয়া গেল, সাথে আরশের হাসির। আমি তোকে ছাড়বো না আরশ, তুই আমার এত বড় ক্ষতি করছিস, তোকে হত্যা করব। আচ্ছা, ছাড়িস না, ধরে রাখিস। আমি তোর সাথে এভাবে থাকতে চাই, মরার আগ পর্যন্ত এবং মরার পরেও। পরদিন সকালে আরশের মাথা ব্যথার জন্য চোখ খুলে তাকাতে পারল না। শরীরে শীত অনুভব হলো। কমফোর্টার ভালোভাবে শরীরে জড়িয়ে শুয়ে পড়তেই চোখে ঝাপসা কিছু ভাসলো। নিভো নিভো চোখ ফিরিয়ে তাকালো পুরো রুমে। না, নুসরাত নেই। চোখ ফিরিয়ে নিয়ে শুয়ে থাকলো। মনে করলো নুসরাত আশেপাশে আছে। বিকেল 4টা। আর শরীরের অলস্যতা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। শ্বাস ফেলতে নাকে উদ্ভট গন্ধ আসলো। ধীরে ধীরে রাতের কথা মনে হলো। নুসরাত ডিভোর্সের কথা বলায় রাগ করে রুম থেকে বের হয়েছিল। তারপর মাহাদির কাছে গিয়েছিল। এরপর আর কিছু মনে নেই, সব ঝাপসা। মাথা চিনচিন করে উঠল। 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। হঠাৎ করে টনক নড়ল। চোখে ভাসল নুসরাতের হাত পা বাঁধা দৃশ্য। একে একে সব মনে হতেই চুল টেনে ধরে চিৎকার করে উঠল। নিজেকে নিজেই গালি দিল। ফাক ইয়োরসেলফ আরশ। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। হাতে টাওয়াল আর প্যান্ট নিয়ে গোসলে ঢুকলো। শরীর ম্যাজ ম্যাজ করছে। গোসল করে বের হলো রুম থেকে। নিচে নামতেই লিপি বেগম খাবার বেড়ে দিলেন। আরশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাথা ব্যথা কমেছে? আরশ মাথা নাড়ল। মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার মাথা ব্যথা করছে, কে বলেছে তোমায়? লিপি বেগম চুলে হাত বুলিয়ে দিলেন। ঝাঁকড়া চুলগুলো আরেকটু অগোছালো করে দিলেন। নুসরাত বলে গেল। নুসরাত কি বলে গেছে? আর কিছু বলেছে? কিছু বলার ছিল? না, তেমন কিছু না। লিপি বেগম চুলে হাত বুলিয়ে দিলেন। আরশের গালের মধ্যে থাপ্পড়ের দাগ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোর গালে কি হয়েছে? আরশ থতমত খেল। গালে হাত দিয়ে ঢোকিল। মনে করতে চাইল রাতের কথা। ঝাপসা চোখে ভাসল নুসরাতের হাত খুলে দিতেই এই থাপ্পড় তার গালে পড়েছিল। তারপর নাকে ঘুষি মেরেছিল। আর কি করেছিল? হ্যাঁ, পিঠে আর কোমরে লাত মেরেছিল। ঘুমের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছিলাম। ওহ, নুসরাত কোথায় গিয়েছে জানো? হ্যাঁ জানি তো। বড়সড় লাকিস নিয়ে নানার বাসায় গিয়েছে আর বলে গিয়েছে আগামী 1 বছর আগে সে এই বাড়ি মুখো হবে না। কেউ আটকায়নি? আটকানোর আগেই তো সিএনজি রিজার্ভ করে চলে গিয়েছে। আরশ দীর্ঘশ্বাস পেল। লিপি বেগমের কথায় আরশের খাবার খাওয়া হাত গলায় আটকে গেল। আমার দিকে তাকিয়ে বলল, কিসের পেপার যেন ঠিক সময় পাঠিয়ে দিবে? তুই জানিস কিসের পেপার? আরশ ঢোক গিলে মাথা দুদিকে নাড়িয়ে না করল। লিপি বেগম ভাত দিতে দিতে বললেন, তোর মুখ এভাবে শুকিয়ে গেছে কেন? কই, কোথায়? এই যে। আর চোখ লাল হয়ে আছে কেন? নুসরাতের সাথে ঝগড়া হয়েছে?
না তেমন কিছু না, মাথা ব্যথার জন্য চোখ লাল হয়েছে। লিপি বেগম মাথায় হাত বুলিয়ে দিলেন। আরশ চুপচাপ ভাত খেতে লাগলো। তার মোটেও অপরাধবোধ জাগলো না। সে তার অধিকার নিয়েছে, এখন যেদিকে ইচ্ছে যাক। যদি ডিভোর্স দেওয়ার চেষ্টা করে তাহলে সে পা ভেঙে দিবে। গতকাল রাতের মতো হাত পা বেঁধে রেখে সংসার করবে, তবুও ডিভোর্স দিবে না। দেখবে সে ডিভোর্স দেয় কিভাবে। কয়েকদিন পরের কথা, খাবার টেবিলে সবাই নিশ্চুপ খাবার খাচ্ছে। আরশ মুখ লটকে ভাত মাখাচ্ছে, আবার সেগুলো ভেঙে দিচ্ছে। হেলাল সাহেব ভ্রু কুঁচকে আরশের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। আরশ ভাত আঁকিবুকি করে ছুঁড়ে ছুঁড়ে মুখের ভেতর ঢোকাচ্ছে, তারপর আবার অলস ভঙ্গিতে চেয়ে রয়েছে খাবারের দিকে। জাইন কথা গুছিয়ে নিল। হেলাল সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্য কেসে উঠল। হেলাল সাহেব চোখ ফিরালেন জাইনের দিকে, ভ্রু বাঁকিয়ে চেয়ে রইলেন। আব্বু, আমি ফিরে যেতে চাচ্ছি। তো যাও না। তাহলে আর কি, এ মাসের শেষ শুক্রবারে আমার ডেট কনফার্ম করেছে। বাহ বাহ, ডেট কনফার্ম করে আমাকে জানানো হচ্ছে, তাহলে একবারে চলে গিয়ে জানাতে। জাইন কথা না বলে চুপচাপ খেতে মন দিল। মনে মনে বলল, এই, আমাকে পাগল কুকুরে কামড়ে দিয়েছে। যেখানে থাকবো জীবনও না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই বাড়ি ছাড়তে হবে। ইসরাতের দিকে তাকিয়ে জাইন শয়তানি হাসি দিল। 10 দিন পরের কথা, রাত 2টোর সময় এসে আরশ হাজির নুসরাতের নানার বাসায়। তখন সবাই খাবার খেয়ে প্রস্তুতি নিচ্ছিল ঘুমানোর। আরশকে বিধ্বস্ত দেখে আঁতকে উঠলেন নুসরাতের নানা। কিছু জিজ্ঞেস করতে গিয়ে থেমে গেলেন। কিছু জিজ্ঞেস না করে রুমে নিয়ে বসালেন। হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে বলে পানি আনিয়ে খাইয়ে দিলেন আরশকে। আরশের চোখের কোণ লাল, উস্কো খুস্কো চুলের অবস্থা, চোখের নিচের অবস্থা ভালো নয়। সুঠাম দেহের শরীরটা কিছুটা ভেঙে গিয়েছে। আরশ পানি খেলো না, তাড়া গলায় বলল, নুসরাত কোথায় নানা? নানার সাথে ভাই ডাকতে পারো, আর নুসরাত তো ঘুমাচ্ছে। আমি নুসরাতের সাথে দেখা করতে চাই নানা ভাই। আগে একটু পানি খেয়ে নাও। জি না, পরে খাবো, ওর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। নুসরাতের নানা কথা বাড়ালেন না। স্ত্রীকে বললেন নুসরাতের রুম দেখিয়ে দেওয়ার জন্য। নুসরাতের নানি ধীর গতিতে হেঁটে যেতে লাগলেন। বয়সের ভারে আগের মতো হাঁটতে পারেন না। আরশ চিন্তায় নিজের হাত কামড়ে ধরল। নুসরাতের বাচ্চা তাকে ডিভোর্স লেটার পাঠায়, আবার বলে 1 সপ্তাহের মধ্যে সাইন করে না দিলে আইনি পদক্ষেপ নেবে। দেখাচ্ছে আরশ আইনি পদক্ষেপ নেওয়া। আজ এমন অবস্থা করবে যে আইনি ব্যবস্থা নেওয়া বের করে দিবে। শরীরে মৃদু ধাক্কা অনুভব হলো। ড্রিম লাইটের মৃদু আলোয় চোখ খুলে নুসরাত নিভু নিভু তাকালো সামনের দিকে। চোখের সামনে অগ্নি হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে দেখে এক নিমিষেই চোখ থেকে ঘুম উড়ে গেল। চোয়াল শক্ত, রাগে নাক মুখ কাঁপছে আরশের। নুসরাত ধীরে সুস্থে উঠে বসলো, চুপচাপ তাকিয়ে রইল আরশের দিকে। আরশ হাত মুঠ করে রাগ সামলানোর চেষ্টা করছে, তারপর চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো, কার পারমিশন নিয়ে তুই ডিভোর্স লেটার পাঠিয়েছিস? নুসরাত নির্লিপ্ত। আরশ মুখ হাত দিয়ে চেপে ধরল। কথা বলছিস না কেন? বোবা হয়ে গিয়েছিস? নেই কোনো জবাব। আরশ রাগে দুঃখে চুল টেনে ধরল। থাপ্পড় মারতে গিয়ে হাত পকেটে পুরে নিল, নাক ফুলিয়ে শ্বাস নিল। দেখ। আরশের গলা কাঁদো কাঁদো। মনে হলো নুসরাত কথা না বলে মেয়েদের মতো কান্না করে দিবে। 2 হাতের তালুতে নুসরাতের মুখ চেপে ধরল। চোখ ঝাপটে কান্না আটকানোর চেষ্টা করলো, তবুও কান্না চলে আসলো। নিজের এই কাজে নিজেই বিরক্ত হলো। মেয়ে মানুষের মতো কান্না করছে কেন সে? তারপর শুধরে নিয়ে বলল, বউ যদি এমন পাথর হয় তাহলে নিজে তো একটু নরম হতে হবে। আরশ কান্না গলায় বলল, দেখ নুসরাত, আমি তো বলেছি তুই যা ইচ্ছে তাই করবি। আমি কি, আমার বাপ তোকে বাধা দিবে না? তাহলে আবার ডিভোর্স লেটার পাঠিয়েছিস কেন? নুসরাত বিদ্রুপ করে হাসলো। আরশ এবার কেঁদেই দিল। চোখ বেয়ে গড়িয়ে পড়ল পানির ফোয়ারা। হাত দিয়ে চোখ মুছে নিল। আবারও পানি বের হলো, আবার মুছলো, আবারও বের হলো। 2 হাত দিয়ে চোখ ডলতে লাগলো আরশ। নুসরাতকে হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেল। নুসরাত বিছানার পেছন দিকে সরে গেল। আরশ নুসরাতের হাত চেপে ধরে নিজের চোখে স্পর্শ করালো। নুসরাতের হাতে চোখ মুছলো, নাক টেনে ভাঙা গলায় বলল, দেখ, আমি আমি তোর পায়ে ধরবো। তুই যদি বলিস তাহলে আমি পুরো ফ্যামিলির সামনে পায়ে ধরবো। এখানে যদি বলিস তাহলে তোর নানার বাসার সবার সামনে পায়ে ধরবো। তুই একবার আমাকে দেখ। নিজে তো আরাম করে ঘুমোচ্ছিস, আমার কি হবে? আমি ঘুমোতে পারি না, খেতে পারি না, তোর দুঃখে এখন কাজে মন বসে না। নুসরাত নির্লিপ্ত। আরশ তাকিয়ে দেখল একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে সামনে একজন মানুষ কেঁদে চলেছে আর সে রোবট হয়ে বসে আছে। চোখে কোনো দুঃখের চিহ্ন নেই। একটু তো আরশের জন্য মায়া হওয়া উচিত নুসরাতের। আচ্ছা, এক কাজ কর, আমাকে
আমাকে আগের আরস বানিয়ে দে, যে তোকে পছন্দ করতো না, তোকে দেখলে বিরক্ত হতো, অসহ্য লাগতো, তাকে বানিয়ে দে। আমি তোর পেছন ছেড়ে দেব। নুসরাতের 2 হাত ঝাঁকিয়ে বলল আরশ। নুসরাত কথা বলল না, চুপচাপ তাকিয়ে রইল। সে বিরক্ত হতে চাচ্ছে কিন্তু বিরক্তি আসছে না, ভেতরে কিছু একটা দলা পাকাচ্ছে। আরশ নুসরাতকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে জড়িয়ে ধরল, কাঁধে মাথা রাখলো, চোখ ঘষে মুছলো, নাক টেনে কাঁদলো। বানিয়ে দে, না হলে গলা টিপে মেরে দে। তোর মজা লাগছে না আমাকে এরকম দেখতে? আচ্ছা, মজা নেই, তবু আমাকে আগের মতো বানিয়ে দে। আরশের কান্নার তোড়ে সারা শরীর নড়ছে। নুসরাতকে জড়িয়ে ধরায় সাথে তারও শরীর নড়ছে। চোখ জ্বালা করে উঠল নুসরাতের। আরশকে ধাক্কা দিয়ে বলল, আপনি উন্মাদ হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বদ্ধ উন্মাদ হয়ে গেছি। তুই করেছিস, সব তোর দোষ। তুই দোষী, আমার দোষী, আমার অপরাধী তুই। দেখ নুসরাত, আমরা সুন্দর একটা জীবন তৈরি করতে পারি। তুই কেন আগের জিনিস নিয়ে এখনো পড়ে আছিস? নুসরাত, আমাকে দেখ, আমি ভুলে গিয়েছি না সবকিছু, তুইও ভুলে যা। এত সহজ সবকিছু ভোলা? আরশ চোখ মুখ মুছে নিল 2 হাত দিয়ে ভালো করে। কান্নার তোড়ে নাকের পাটা বারবার ফুলে উঠছে, শ্বাস ফেলছে ধীরে ধীরে। চোখ বুজে বলল, চেষ্টা করলে অবশ্যই সহজ। নুসরাতের মুখ হাতের তালুতে নিয়ে কপালে কপাল চেপে ধরল। দেখ, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, তুই চাচ্ছিস আমি মরে যাই। নুসরাত, আমার ব্যথাটা বোঝ, আমার কষ্টটা বোঝ। আমি তো হার মেনে নিয়েছি, এবার তুই চলে আয় আমার কাছে। ডিভোর্স তো কোনো কিছু সমাধান নয়। প্লিজ একটু ভাব, আমাদের পরিবারে ফাটল ধরবে, পুরো পরিবার ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। একটু ভেবে দেখ। দেখ নুসরাত, তোর একটা সিদ্ধান্ত সব করতে পারে, আবার ধ্বংস করতে পারে। নুসরাত চুপচাপ বসে রইল, ভাবগতি বোঝা দেয়। হয়তো একটু নরম হলো। আরশের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, আপনি আসুন, আমি ভেবে কিছু জানাচ্ছি। আরশ কান্না চোখে হাসল। নুসরাতের কপালে চুমু খেয়ে বের হয়ে গেল রুম থেকে। সে নুসরাতকে জোর করতে পারত, কিন্তু করবে না। এতদিনে যা বুঝেছে, এই মেয়ে নিজে যা বুঝে তাই। তুমি দেওয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলো, তবুও এই মেয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকবে। তাই নুসরাতের সাথে বুঝে কথা বলতে হবে, ওর মতো ওকে ছেড়ে দিতে হবে। নুসরাতের নানার সাথে দেখা হলো রুম থেকে বের হয়ে। তিনি সোফায় বসে অপেক্ষা করছিলেন আরশের। আরশের নাক মুখের অবস্থা বেগতিক, কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না। সময় হলে সব জানা যাবে, আপনা আপনি সব ঠিক হবে। আরশকে তার সামনে দাঁড়াতে দেখিয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন, বললেন থাকতে। অন্য একদিন থাকবো, কিছু কাজ আছে। নুসরাতের নানা আর জোর করলেন না, গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। চিন্তিত স্বরে বললেন সাবধানে গাড়ি চালিয়ে যেতে। নুসরাতের মন খারাপ, কি করবে সে? বলল তো কিছু ভেবে জানাবে, কিন্তু কি বলবে? শালা তাকে কত অপমান করলো, আর এখন তার বেঈমান হৃদয়টা আরুষ্যার সাথে তাল মিলিয়ে কাঁদছে। এরকম ধরফর করছিল কেন তখন? ব্যাটার কান্নাও এনজয় করতে পারল না, নিজের চোখ দিয়ে জল বের হতে হতে হলো না। তার কি নরম মাংসপিণ্ডে কোনো সমস্যা হয়েছে? না না, তেমন হবে না। আরও সে হৃদয় নিয়ে খেলতে গিয়ে নিজে না হৃদয়ের জায়গা দিয়ে দিল। হেঁটে হেঁটে বারান্দায় গেল, চেয়ারে বসে চুপচাপ হিসেব মেলাতে লাগলো। যতই সে বলুক ডিভোর্স দিবে, সেটা জীবনেও দিতে পারবে না। নাসির নামক যুবক আর নাজমিন নামক যুবতী তাকে গলা টিপে হত্যা করবে, তবুও ডিভোর্স দিতে দিবে না। প্রয়োজন হলে তাকে বাড়ি থেকে বার করে দিবে, কিন্তু এত সহজে তো মাফ করা যায় না। একটু তো নাকানি চুবানি খাওয়াতেই হবে। হঠাৎ মাথায় আইডিয়া আসলো, একটা লটারি মারলে কেমন হয়? যদি আরশ জিতে তাহলে সে আরশকে সুযোগ দিবে, না জিতলে পরে ভাবা যাবে। কলম খাতা নিয়ে এসে বসলো মেঝেতে। হ্যাঁ লিখলো 98, আর না লিখলো 2 বার। তারপর ওপরের দিকে ছুঁড়ে ফেলল। সেগুলো এসে মাটিতে পড়তেই হাতে নিল। প্রথমবার উঠল হ্যাঁ, দ্বিতীয়বার হ্যাঁ, তৃতীয়বার বাজি পাল্টে গেল। নুসরাতের হাতে উঠল না। নুসরাত নিজেকে ধমক দিল, না লিখলো কেন? তারপর নাটা বারান্দা দিয়ে নিচে ফেলে দিল। আবার মারল, এবারও উঠল না। নুসরাত পাল্টে ফেলল, না ফেলে দিয়ে হ্যাঁ হাতে নিল। হ্যাঁ, এবার ঠিক আছে। ফোনের কর্কশ শব্দ কানে লাগলো। মোবাইল পকেট থেকে বের করে বলতেই ইসরাত বলল বাড়িতে আসতে, তার ফ্লাইট আছে। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে আবার দেখা হবে, আল্লাহর ভরসা। সুন্দর করে সংসার করিস, জামাইয়ের সাথে ঝগড়া বিবাদ করিস না। জামাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করিস। জামাই যা বলবে তা করিস, জামাই যা বলে তা চুপচাপ মানবি, ওকে? নুসরাত ইসরাতের মুখের উপর ফোন রেখে দিল।
ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির ঝলক। মাথায় আইডিয়া এসেছে আরুষকে শাস্তি দেওয়ার। এবার বুঝবে নুসরাতের সাথে পাঙ্গা নেওয়া সারা জীবনের মতো ঘুচিয়ে দিবে। হ্যাঁ। নুসরাত, তুই এত ভালো কেন? তোর মতো ভালো মানুষ ঘরে ঘরে জন্মানো উচিত। মেসেজ কাকে যেন পাঠাবো? ও হ্যাঁ, আমার জামাইকে। কল লিস্ট খুঁজে নাম্বার পেল না। ব্লক নাম্বারে ঢুকলো অলস ভঙ্গিতে। হাজব্যান্ড লেখা সেভ করা নাম্বার আনব্লক করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালো। আগামীকাল দেখা করুন, আমি টাইম আর লোকেশন সেন্ড করে দিব। মেসেজ সেন্ড হতেই নাম্বার ব্লক মেরে দিল। ঠোঁটের কোণ উঁচু হয়ে গেল বিকৃত হাসির তোড়ে। ইসরাত জার্নি করে এসে শুয়ে পড়েছিল। জাইন এসে রুম ঝাড়ু মোছা কাপড় ধোয়া সব শেষে রান্না করলো। রান্না করা শেষ করে রুমে গিয়ে হট শাওয়ার নেওয়ার জন্য কাপড় বের করতে লাগলো। বিছানায় একবার তাকিয়ে দেখলো ঘুমিয়ে থাকা ইসরাতকে। হালকা হেসে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুমের বাহিরে আসলো। জাইনের পরনে সাদা কালার ট্রাউজার আর সাদা কালার গেঞ্জি। ইসরাতের মুখের সামনে গিয়ে চুল ঝাড়া দিল। পানি ছিটা চোখে লাগতে ইসরাত চোখ মেলে তাকালো। হাত তুলে আড়মোড়া ভাঙলো। জাইনের দিকে তাকিয়ে অধর বাঁকিয়ে হাসলো। জাইন বুকের বাঁ পাশে চেপে ধরে বলল, হাই মে মার্জাভা। ইসরাত উঠে বসলো। জাইনকে উদ্দেশ্য করে বলল, শুয়ে গিয়েছেন? দেখতে পাচ্ছ না? ভিজে চুলের পানি এনে ইসরাতের মুখে ছিটিয়ে দিল। ইসরাত হাসলো। যেটা আমার করার কথা ছিল ওটা আপনি করেছেন। বউ যদি এমন আনরোমান্টিক হয় তাহলে স্বামীকে তো পদক্ষেপ নিতে হবে, তাই না আমার আত্মা? ইসরাত দাঁড়িয়ে জাইনের গলা জড়িয়ে ধরল। জাইন হাত নিয়ে এসে ইসরাতের কোমর চেপে ধরল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? ইসরাত মাথা নাড়ল। মুখ দিয়ে বলল, নাথিং। জাইন মাথা নাড়িয়ে ইসরাতের থুতনিতে চুমু খেলো। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি? ইসরাত দুদিকে মাথা নাড়ল না ভঙ্গিতে। জাইন কোমর ছেড়ে দিল। ইসরাতকে বলল, যাও ফ্রেশ আসো। ইসরাত অলস ভঙ্গিতে না করতে গেল। জাইন চোখ রাঙালো, মুখ লটকে চলে গেল ওয়াশরুমে। জাইন খাবার সাজাতে চলে গেল কিচেনে। খাবার টেবিলে চুপচাপ খাবার খাচ্ছিল ইসরাত। জাইন গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, পড়াশোনা করতে চাও? চাইলে আমি কোনো ভার্সিটিতে তোমাকে অ্যাডমিশন করিয়ে দিতে পারি। ইসরাত মুখে ভাতে লোকমা নিয়ে বসে রইল। জাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। জাইন ভাত খাওয়া থামিয়ে বলল, কি এইভাবে তাকিয়েছো কেন? আমি যতটুকু পড়েছি ততটুকু অনেক। আমি এখন সংসার করতে চাই। আপনি কাজ করবেন, আমি আপনার টাকায় খাবো, আপনার বাচ্চা পালন করব, এই তো বেশ। আর কোনো কিছু প্রয়োজন নেই। আমি কিন্তু বলছি না, তুমি নিজে বলছো এটা। তোমার শ্বশুরকে কল দিয়ে জানিয়ে দাও, নইলে আমাকে কল দিয়ে ক্যাটক্যাট করবে। বিকেল 5টায় নুসরাতের দেওয়া লোকেশনে গত আধ ঘন্টা যাবৎ আরশ বসে আছে। নুসরাতের দেখা নেই। তাকে কি এভাবে বসিয়ে রেখে শাস্তি দিবে ভেবে মেয়েটা আসছে না? হতে পারে এটা তাকে স্বামী ভাবে না, ভাবে শত্রু, তাই তো এত জ্বালাচ্ছে। আগে একটা শত্রুতার সম্পর্ক ছিল, কিন্তু এখন তো নেই। আর থাকলে সেটা তো আরশ ভুলে গিয়েছে। তাহলে এই মেয়ে আগের কথা ভুলে যাচ্ছে না কেন? আরশের চিন্তা ভাবনার মাঝে বোরকা পরা একটা মেয়ে এসে ভেতরে ঢুকলো। আরশ বিরক্ত হয়ে নুসরাতকে কল দিতে যাবে, মেয়েটা এসে আরশের সামনে চেয়ারে বসলো। টেবিলের ওপর রাখা আরশের হাত টেনে ধরলো। আরশ আতঙ্কিত চোখে তাকালো। হাত ছাড়িয়ে এনে উঠে যেতে নিবে, মেয়েটা আরশের সামনে এসে দাঁড়ালো। আপনি এরকম করছেন কেন আন্টি? নিকাবের নিচ থেকে নুসরাত হেসে উঠল। আরশ নুসরাতের হাসির শব্দে চিনতে পেরে নিজেও বোকার মতো নুসরাতের সাথে তাল মিলিয়ে হাসলো হে হে করে। আরশ হাসি থামিয়ে নুসরাতের দিকে রাগী চোখে তাকালো। এই গরমের দিনে নুসরাত হাত মোজা, পা মোজা, নিকাব, বোরকা, চোখে চশমা, হিজাব, সাথে আন্টিদের মতো বড় একটা ব্যাগ নিয়ে আসছে। এই অবস্থা কেন তোর? আসল কথায় আসি, ফালতু কথা বলে সময় ওয়েস্ট করার প্রয়োজন নেই। এক হাতরে কাগজ বের করলো, যেখানে কিছু শর্ত লেখা আছে, স্ট্যাম্প বসানো। নিচে লেখা শর্তে রাজি থাকলে স্বাক্ষর করুন। আরশ তাকালো না। নুসরাতের হাত থেকে কলম ছিনিয়ে নিয়ে স্বাক্ষর করে দিল। নুসরাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে কিছু বলার আগেই আরশ সাইন দিয়ে নুসরাতের দিকে তাকিয়ে হাসল। নুসরাত নিজের মাথা দুদিকে নাড়িয়ে বলল, আগে পড়ে নিতেন। পড়ার কোনো প্রয়োজন নেই, এবার বাসায় চল। আর এইসব হাত মোজা পা মোজা খুল। নুসরাত হাসলো নিকাবের নিচে। শর্তের পেপার হাতে তুলে নিয়ে পড়ে শোনালো তাকে। আমার প্রথম শর্ত, পুরো 1 বছর আমার সাথে কোনো ধরনের দেখা সাক্ষাৎ করা যাবে না। নুসরাত হাসলো নিকাবের নিচে। শর্তের পেপার হাতে তুলে নিয়ে পড়ে শোনাতে লাগলো। যদি কোনো রূপ শর্ত ভেঙে দেখা করার চেষ্টা করেন তাহলে ডিভোর্স লেটার ওখানেই পাঠানো হবে।
আরশ ডিভোর্সের কথা শুনে মুখে কুলু পেটে বসে রইল। নুসরাতের দিকে অসহায় চোখে তাকালো। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে যদি কোনো বাচ্চা হয় তাহলে তার নাম আমি রাখবো, এবং যদি ওর চেহারা বিন্দু মাত্র আপনার সাথে মিলে বাচ্চাটা আপনি বড় করবেন। আমি এই বিষয়ে কোনো মতামত রাখতে পারছি না, যদি ইচ্ছে হয় পরে ভেবে দেখব। তৃতীয়, আমি খুব তাড়াতাড়ি ফ্রান্স যাচ্ছি। কেন? আপনাকে না করেছি কথা বলতে, তাহলে কথা বলছেন কেন? চুপ করে বসে থাকবেন। বেশি কথা বললে ব্যাগে ডিভোর্স পেপার আছে, সাইন এক্ষুনি করে ডিভোর্স দিয়ে দিব। তাহলে ফিরে যাই শর্তে। নুসরাত ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। বুকের ভেতর কম্পন হচ্ছে। ও যতটা বাইরে শক্ত ততটাও নয়। ঠোঁট কামড়ে বলল, ফ্রান্স থাকা অবস্থায় আপনার ভাই বা বোনের কাছে থেকে কোনো কথা জানতে চাইবেন না আমার বিষয়ে। ওরা যদি জোর করে আমার বিষয়ে কিছু বলতে চায় তাহলে আপনি মুখের উপর কল কেটে দেবেন। রাজি? আরশ ওপর নিচ মাথা নাড়ল। সে রাজি। গুড বয়। তাহলে আজকে মুখটা দেখা। আজ থেকে তো শর্ত কার্যকর করা হলো। এখানে থাকলে যেখানে সেখানে আপনার সাথে আমার দেখা হতে পারে, তাই এই আইডিয়া। তাহলে আজ আসি, শর্তগুলো মেনে চলবেন। দেখা হবে তাহলে 1 বছর পর। আরশ উঠে চলে গেল। স্লাইডিং ডোর ঠেলে বের হবে, পেছন থেকে আরশ হাত টেনে ধরল। নুসরাত মিছিমিছি বিরক্তি নিয়ে তাকালো। রাগী কণ্ঠে বলল, কি? চাচা চাচি জানে? কেউ জানে না, যাওয়ার পর জানাবো। যেদিন যাবি আমাকে একটা টেক্সট করিস। পারবো না। আরশ অসহায় চোখে তাকালো। এই নিষ্ঠুর মানবীর মায়ায় পড়তে হলো। দুনিয়ায় কি মেয়ের অভাব আছে? নুসরাত হাত টেনে ছাড়িয়ে নিল, পা বাড়ালো অন্যদিকে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। নুসরাত পা চালিয়ে চলে গেল সামনের দিকে। এক প্রকার আরশের সামনে থেকে পালিয়ে গেল। আরশ মোবাইল বের করে তারিখ দেখল, 22/4/25। এখনো 364 দিন বাকি। অপেক্ষা আর অপেক্ষা। আরশ সামনে তাকাতেই দেখলো নিষ্ঠুর মানবী নেই কোথাও, চলে গিয়েছে। একবার ফিরে তাকানোর প্রয়োজন বোধ করলো না। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। বুক ফাটা আর্তনাদ করে উঠল আরশ ভেতরে ভেতরে। সে কেন শব্দ করে কান্না করতে পারে না? আজ শব্দ করে কান্না করতে পারলে তো বুক এত ভার হতো না। আরশ কপালে হাত রেখে গাড়ির দিকে দৌড়ে চলে গেল। যদি একবার ভালো করে সামনে তাকাতো তাহলে দেখতে পেত রাস্তার ওপারে দাঁড়িয়ে নিশ্চুপ চোখে চেয়ে আছে এক রমণী। সে পাথর নয়, সে নিষ্ঠুর নয়, তারও কষ্ট হয়, কিন্তু সে প্রকাশ করতে পারে না। সে চেপে যায় নিজের ভেতর। গাড়িটা যতক্ষণ পর্যন্ত দৃষ্টিসীমার বাইরে গেল না ততক্ষণ নিশ্চুপ চোখে তাকিয়ে রইল গাড়ি যাওয়ার পথে। গাড়ি উধাও হতেই নুসরাত উল্টো পথে অসার পা বাড়ালো। টালমাটাল পা ফেলে এগিয়ে গেল নিজ গন্তব্যে। দুজন দুদিকের পথে নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য অগ্রসর হলো। নুসরাতের এই সিদ্ধান্ত কি ভবিষ্যতে ঝড় বয়ে আনবে, নাকি দুজনের জন্য মঙ্গল বয়ে আনবে, তার সময় কাল বলে দিবে। মে মাস। সাধারণত মে মাসে বসন্তের শেষ পর্যায়ে চলতে থাকে এবং গ্রীষ্মের আগমনী বার্তা শুরু হয়। প্যারিসের আবহাওয়া উষ্ণ ও আরামদায়ক হয় মে মাসে। আবহাওয়া এই সময় দিনের বেলা উষ্ণ থাকে এবং সন্ধ্যের দিকে মৃদু ঠান্ডা হতে পারে। গাছপালা পুরোপুরি সবুজ হয়ে ওঠে এবং ফুলগুলো পূর্ণ বিকশিত থাকে। শহরের বিভিন্ন পার্ক ও বাগান খুব সুন্দর দেখায় এ সময়। বড় বড় দানবাকৃতির ওক গাছ, পাইন গাছ পুরনো পাতা ঝরে পড়ে নতুন রঙে রঙিন হয়। এই সময় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে, তাই বাহিরে বের হওয়ার সময় রেইনকোট বা ছাতা সাথে রাখা ভালো। মেঘলা আকাশ, কিছুক্ষণ পর পর মেঘ ডাকার শব্দ শোনা যাচ্ছে। থাই গ্লাসের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল ইসরাত। হালকা হালকা বাতাস বইছে বাহিরে, যা অ্যাপার্টমেন্টেও প্রবেশ করছে। মোবাইলের অন বাটনে চাপ দিতেই ইসরাত আজকের আবহাওয়া দেখল। চোখে ভাসল 15 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে জাইনের কল আসলো। ইসরাত কিছুক্ষণ অপেক্ষা করে কল পিক করলো। ওপাশ থেকে পুরুষালী গলার আওয়াজ ভেসে আসলো। ফোন রেখে দিয়ে ইসরাত এসে বসলো ড্রয়িং রুমের সোফার ওপর। হিটার অন করে দিল। মৃদু বাতাস আর সাথে ঠান্ডার শরীরে পশম দাঁড় করিয়ে দিচ্ছে। তারপরও থাই গ্লাস লক করলো না। এই পরিবেশ তার কাছে উপভোগ্য মনে হচ্ছে। সোফায় বসে থাই গ্লাসের দিকে তাকিয়ে রইল। এখান থেকে বিশেষ কিছু দেখা না গেলেও ও বড় বড় গাছের শাখা প্রশাখা দেখা যাচ্ছে। ইসরাত দৃষ্টি মেলে তাকিয়ে রইল এক পানে। জীবনের কাছে সে যা চেয়েছে জীবন তাকে অনেক বেশি দিয়েছে। সে জাইনের প্রথম ভালোবাসা নয়, কিন্তু জাইনের জীবনের সব থেকে কাছের জায়গা সে পেয়েছে।
জাইনের মতো একজন মানুষের সুখ দুঃখের সাথী হতে পেরেছে, এটা অনেক বেশি তার কাছে। আজ তারা বাহিরে যাবে। গত 1 মাস থেকে জাইনের পেছন ধরেছে ইসরাত। ঈদে সালামি হিসেবে দেওয়া ডলারগুলো দিয়ে শপিং করবে। এগুলো বাসায় পড়ে রয়েছে। জাইন আইডিয়া দিল ডায়মন্ডের কোনো জিনিস কিনে ফেলার জন্য। দেশে থাকতে নাজমিন বেগমও বলেছিল টাকা দিয়ে গোল্ডের কোনো জিনিস বানিয়ে নেওয়ার জন্য। ইসরাতের গোল্ডের প্রতি বিশেষ আকর্ষণ না থাকায় অতটা গুরুত্ব দেয়নি কথাটায়। জাইনের কথা ইসরাতের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। গোল্ডের তুলনায় সে ডায়মন্ডের প্রতি একটু উইক, তাই ডায়মন্ড নিলে টাকাগুলো ওয়েস্ট হবে না। আবার জাইনের টাকাগুলো কাজে লাগালো। বিয়ের প্রথম সালামি ও অক্ষত থাকলো, তাই গত 1 সপ্তাহ ধরে জাইনের পেছন নিয়েছে মলে যাওয়ার জন্য। আজ বাইরে যাওয়ার আগে বলে গিয়েছে নিয়ে যাবে মলে। ইসরাত প্রায় 15 মিনিট এক ধ্যানে বসে থেকে উঠে দাঁড়ালো। হঠাৎ উঠে দাঁড়াতেই পুরো শরীর দুলে উঠল। চোখ বন্ধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে পা বাড়ালো রুমের দিকে। রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই নাকে লাগলো ব্ল্যাক ডাইসিলিন ম্যান পারফিউমের গন্ধ। ইসরাত নাক টেনে নাসারন্ত্রের ভেতরে ঘ্রাণটা টেনে নিল। রুমের ভেতর অন্যরকম মন মাতানো সুগন্ধি। এই ঘ্রাণটা ইসরাত জাইনের শরীর থেকে পায়। দীর্ঘশ্বাস ফেলে রুমের ভেতরে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়াতেই নিজের কাছে লাগলো আগের তুলনায় আরও একটু মোটা হয়ে গিয়েছে। কাভার থেকে স্কার্ফ বের করে পরে নিল। মোটা ওভারকোট গায়ে চাপিয়ে ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে নিয়ে অগ্রসর হলো রুমের বাহিরের দিকে। পাশের রুমে উকি দিল একবার। গতকাল রাতে এসে ঘুম দিতে শুয়েছে আর এখন পর্যন্ত ঘুমাচ্ছে। ইসরাত দীর্ঘশ্বাস লুকিয়ে রুমের দরজা লক করে দিল। ড্রয়িং রুমে এসে সোফায় বসতেই জাইনের কল আসলো। ইসরাত কল পিক করে কানে লাগাতেই ওপাশ থেকে গমগমে স্বর ভেসে আসলো। নিচে আসতে ইসরাত মিনমিনে গলায় বলল, আসছি। মোবাইল কোটের পকেটে ঢুকিয়ে দরজার বাহিরে গেল। দরজা লক করে নিয়ে বড় বড় পা ফেলে অগ্রসর হলো এলিভেটরের দিকে। পায়ে শর্ট হাই হিল। এলিভেটর গ্রাউন্ড ফ্লোরে গিয়ে থেমে গেল। ইসরাত এলিভেটর থেকে বের হতে চোখের সামনে দেখল সুঠাম দেহের পুরুষটাকে, যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ইসরাত ধীরে ধীরে পা বাড়িয়ে গাড়ির কাছে গেল। জাইন দরজা খুলে দিল। ইসরাত আলগোছে গিয়ে গাড়িতে উঠে বসল। ঠোঁট কামড়ে হাসলো ইসরাত। জাইন থমথমে মুখে এসে বসলো ড্রাইভিং সিটে। ইসরাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিল, দন্ত দিয়ে ঠোঁট চাপলো। হুইল ঘোরাতে ঘোরাতে ইসরাতের দিকে আবার তাকালো। গাড়ি স্টার্ট করে নির্দিষ্ট স্পিডে দিয়ে এক হাত হুইলে রেখে আরেক হাত নিয়ে রাখলো ইসরাতের পায়ের উপর। ঢোক গিলে ইসরাতের দিকে প্রশ্নবোধক চাহনি দিয়ে জিজ্ঞেস করলো, হাসছো কেন? ইসরাত কথা বলল না। শরীরে শিরশির অনুভূতি হলো। এটা নতুন না, জাইন স্পর্শ করলে সচরাচর এমন অনুভূতি হয়, তাই বিশেষ ভাবাবেগ হলো না ওদিকে। ইসরাত জাইনের হাত পায়ের ওপর থেকে সরাতে চাইলে জাইন চোখ রাঙিয়ে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, কি সমস্যা? ইসরাত চোখ নামিয়ে নিল। জাইন মুখ গম্ভীর করে বসে রইল, তবু হাত সরালো না। ইসরাত চোখ ঘুরিয়ে নিয়ে কাচের বাইরে চোখ রাখলো। জাইন লক করে রেখেছে। ইসরাত তাকিয়ে রইল কাচের ভেতর থেকে। বাইরে একের পর এক চলতে থাকা গাড়িগুলোর দিকে তার দৃষ্টি। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে ধরণীতে। রাতের রঙে রঙিন হচ্ছে পুরো পৃথিবী। জাইন ধীরে ধীরে গাড়ি নিয়ে ঢুকলো মলের ভেতর। গাড়ি পার্কিং করার আগে দরজা খুলে দিল ইসরাতের বের হওয়ার জন্য। চোখ বড় বড় করে সাবধান করে দিল, আমি আসার আগে মলের ভেতর যদি ঢুকো তাহলে আজ রাতে তোমার খবর আছে। কি খবর করবেন? তুমি কি তার ড্যামো এখানে দেখতে চাও নাকি বাসায় গিয়ে? ইসরাত চোখ সরিয়ে নিল। দাঁড়িয়ে রইল চুপচাপ এক পাশে। এক হাত দিয়ে আরেক হাতে ঘর্ষণ করলো। ঠোঁট কামড়ে চেয়ে রইল দূরে পার্কিং করতে থাকা ব্ল্যাক কালারের BMW কারের দিকে। জাইন গাড়ি থেকে বের হয়ে গাড়ি চেক করলো লক করেছে কিনা। যখন দেখলো সব ঠিকঠাক, তখন ইসরাতের দিকে এগিয়ে আসলো। পরনে থাকা শার্টের হাতা গুটিয়ে নিল। হাতে ওভারকোট ভাঁজ করে রাখলো। কপালে গভীর ভাঁজ, মুখ গম্ভীর। ইসরাত একটা জিনিস লক্ষ্য করেছে, সৈয়দ বাড়ির সব পুরুষের কপালে সবসময় 2 থেকে 3টে ভাঁজ থাকে। কোনো সময় এই ভাঁজ শিথিল হয় না। এই ব্যাটারও সেম অবস্থা। আরও একজনেরও এরকম থাকে। তিনি হলো দ্য গ্রেট নুসরাত আপা। জাইন ইসরাতের চিন্তা ভাবনার মাঝে এসে তার হাত চেপে ধরল। ইসরাত চোখ তুলে তাকিয়ে আবারও নামিয়ে নিল। জাইন এক হাত দিয়ে ইসরাতকে টেনে নিয়ে আসলো নিজের কাছে। বুকের কাছে মাথা চেপে ধরে হাঁটা ধরল সামনের দিকে।
জাইনের শক্তপোক্ত শরীরের কাছে তাকে চুনোপুটি মনে হয়। সে 5 ফুট 4 ইঞ্চি হওয়ার পরও জাইনের বুকের কাছে গিয়ে পড়ে। ওপরের দিকে তাকিয়ে কথা বলতে হয় জাইনের সাথে। ওপরের দিকে কথা বলতে গেলে ইসরাতের ঘাড়ে ব্যথা হয়ে যায়। জাইন ইসরাতকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ইসরাতের দিকে তাকালো। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি? ইসরাত মাথা নাড়িয়ে কিছু না বলল। জাইন শক্ত করে চেপে ধরে অগ্রসর হলো সামনের দিকে। ইসরাত পায়ের সাথে পা মিলিয়ে এগিয়ে গেল সামনের দিকে। ডায়মন্ড স্টোরে এসে জাইন গ্লাস ঠেলে ভেতরে ঢুকে গেল। ডায়মন্ড স্টোরে ঢোকার পর শরীর গরম হয়ে গেল ইসরাতের। চারিদিকে তাকিয়ে দেখলো ইসরাত। একটা ছেলে জাইনের দিকে এগিয়ে এসে বলল, কিভাবে সাহায্য করতে পারে সে? কিছু ডায়মন্ডের নেকলেস দেখান। ছেলেটা ছোট ছোট নেকলেস বের করে দেখাতে লাগলো। জাইন ইসরাতকে ইশারা করলো, মুখ দিয়ে বলল, যেটা পছন্দ হয় নিয়ে নাও। ইসরাত জাইনের বাহু বন্ধনী থেকে মিনমিন করে বলল, আপনি পছন্দ করে দিন। জাইন মুখে গম্ভীর ভাব ধরে রাখলো, কিন্তু মনে মনে খুশি হলো ইসরাতের কথায়। হাত বাড়িয়ে একটা নেকলেস হাতে নিল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, এটা কত ইউরো? জি স্যার, এটা 5000 ইউরো। ডিসকাউন্ট অফার চলছে? জি স্যার, 10% ডিসকাউন্ট। চলো ডিসকাউন্ট করলে কত ইউরো হয়? স্যার, আপনার 10% ডিসকাউন্টে নেকলেসের দাম হবে 4500 ইউরো হবে স্যার। কার্ড না ক্যাশ? কার্ড স্যার। জাইন নিজের ব্ল্যাক কার্ড দিয়ে দিল ছেলেটার দিকে। স্যার পিন। ইসরাত জাইনকে পিন লিখতে দেখে হাতের নিচ থেকে উকি ঝুঁকি মারতে লাগলো। জাইন ইসরাতকে এরকম করতে দেখে ধীরে ধীরে পিন লিখতে লাগলো ইসরাতকে দেখিয়ে। ইউরো পে করতেই ছেলেটা বক্সে পুরে ডায়মন্ড নেকলেস জাইনের দিকে এগিয়ে দিল। হাসি মুখে বলল, আবার আসবেন স্যার ম্যামকে নিয়ে। ক্রিসমাসের সময় আমাদের এখানে দারুণ দারুণ অফার দেওয়া হয়। কখনো কখনো 25 থেকে 30% ডিসকাউন্ট দেওয়া হয়। জাইন ঠোঁট টেনে হেসে এগিয়ে গেল দরজার দিকে। গ্লাস টেনে খুলে দিয়ে গ্লাসের সামনে দাঁড়ানো ছেলেটা বলল, আবার আসবেন স্যার। জাইন শুধু মাথা নাড়িয়ে বের হয়ে গেল। মলের ভেতরে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, কিছু নেবে? কি? জাইন গম্ভীর চোখে তাকালো ইসরাতের দিকে। ক্লথ এরিয়ার দিকে এগিয়ে গেল। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, স্যানিটারি ন্যাপকিন নেবে? লজ্জায় ইসরাতের গাল লাল হয়ে গেল। ঠোঁট কামড়ে বলল, জি না। জাইন কথা বাড়ালো না। ইসরাতকে এক প্রকার নিজের সাথে টেনে নিয়ে গেল। জাইন নিজের পছন্দ মতো কিছু ড্রেস ইসরাতের জন্য ক্রয় করলো। ইসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। রাতের খাবার বাইরে খেলো দুজনে। জাইন যত্ন সহকারে স্টেক ছোট ছোট পিস করে দিল। খাবার খাওয়া শেষে জাইন গাড়ি নিয়ে উল্টো পথ ধরল। ইসরাত অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা তো অ্যাপার্টমেন্ট যাওয়ার রাস্তা না? তোমাকে কে বলেছে আমরা অ্যাপার্টমেন্টে যাচ্ছি? আমরা অ্যাপার্টমেন্টে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? লং ড্রাইভে যাচ্ছি। ইসরাত ঠোঁট কামড়ে কিছু চিন্তা করলো। জাইনের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, অ্যাপার্টমেন্টে নুসরাত একা। ইসরাতের কথা থামিয়ে দিল মাঝপথে জাইন। গম্ভীর গলায় বলল, আরে তোমাকে কে বলেছে অ্যাপার্টমেন্টে একা? তাহলে অন্য কেউ আছে কি? অবশ্যই আছে। কে? আমি কেন দেখতে পাইনি? তোমার বোনের ঘরে যে দুটো জিন আছে ওইগুলো ওর সাথে আছে। ইসরাত জাইনের পায়ে থাপড় মারল। জাইন হাহা করে হাসলো ইসরাতের রিয়াকশন দেখে। ধুর, আপনি না। আমি কি? আমি সিরিয়াস নিয়েছিলাম আপনার কথা। আমি তো সিরিয়াসলি কথাটা বলেছি। ওর ঘরে তো কমপক্ষে হলেও 1000টা জিন আছে, এই জন্য এত ঘাট তেরা তোমার বোন। তুমি কত সুইট, আর তোমার বোনকে দেখো পুরো একটা গুন্ডা রে। হাঁটার স্টাইল তো ছেলেদের মতো, কাপড় বড় ছেলেদের মতো। শুধু চুলের জন্য মেয়ে লাগে, নইলে চুলগুলো কেটে দিলে পুরো ছেলে হয়ে যাবে তোমার বোন। ইসরাত নাক ফুলিয়ে তাকালো, দাঁত কামড়ে বসে রইল। জাইন ঠাট্টা করে বলল, রাগ করেছো রে? ইসরাত কথা বলল না। জাইন এক হাত বইলে রেখে অন্য হাত দিয়ে ইসরাতের হাত চেপে ধরল। মজা করছিলাম, তুমি দেখি সিরিয়াস হয়ে নিলে। ইসরাত চুপ করে রইল। বাকি রাস্তা কাটলো এমন নিস্তব্ধ। জাইন দীর্ঘশ্বাস ফেলল। ভুল করে বলে ফেলে এখন আফসোস হচ্ছে। জীবনে চলার পথে জীবনে স্ত্রীকে সত্যি কথা বলতে নেই। জাইন আজ বুঝল। নির্দিষ্ট জায়গায় পৌঁছে গিয়ে জাইন ইসরাতকে নামাতে চাইলে ইসরাত চুপ করে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। জাইন কান ধরে উঠবস করলো। জাইনকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ইসরাতের মায়া লাগলো। হাত বাড়িয়ে জাইনের কপালের ওপর পড়ে থাকা চুলগুলো অগোছালো করে দিল। জাইন ইসরাতের কোমর চেপে ধরে টেনে কাছে নিয়ে গেল। শেষের বাতাসে নাকি জাইনের সংস্পর্শে ইসরাত কেঁপে উঠল ঠিক বোঝা গেল না। ধীরে ধীরে দুটো অথরে অথর মিলল। আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন আসলো। মেঘে ঢেকে গেল পূর্ণিমার চাঁদ। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। ধরণী ভিজে যেতে লাগলো বৃষ্টির স্নিগ্ধ পানিতে। সজীব হতে লাগলো গাছপালা।
বৃষ্টির ছন্দে নিজেরাও ছন্দ মিলিয়ে দুলে উঠল। ভিজে গেল বৃষ্টির পানিতে গাছপালা, সাথে বৃষ্টির বরফ শীতল পানিতে ভিজতে লাগলো দুই মানবী। বৃষ্টির পানি ঠান্ডা স্পর্শে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে উঠল দুজনের। জুন মাসের এক দুপুরে খবর আসলো আরশের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। নুসরাত তখন গিয়েছে হসপিটালে। কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না, তাই হসপিটাল থেকে ফিরে আসলো খুশি খুশি মুখে। ঠোঁটে লেগে আছে হাসির ঝলক। বাসায় আসার পর ইসরাত খবর দিল আরশের অ্যাক্সিডেন্ট হয়েছে। নুসরাতের ভাবগতি বোঝা বড় দায়। হাতের মধ্যে ফলের ব্যাগ ছিল। হসপিটাল থেকে ফেরার পথে বিভিন্ন প্রকার ফ্রুটস নিয়ে এসেছিল। নিলিপ্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে ফল রাখলো, হাতে করে দুটো আপেল নিয়ে আসলো। নাইফ আনতে গেল কিচেনে। নাইফ নিয়ে এসে আরাম করে বসলো সোফায়। আপেল টুকরো টুকরো করে কাটতে কাটতে ইসরাতের দিকে তাকালো। ইসরাত অদ্ভুত চোখে নুসরাতের দিকে তাকিয়ে আছে।